This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। দ্বীপের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আর দ্বীপ, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, দত্তপুকুরে মুখ বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। দত্তপুকুরে মুখ বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কালী পুজোর আগের রাতে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। আর কি অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেছে কি, ডিটেল নেব। দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে 19 তারিখ সন্ধ্যা থেকে ওই মুখবধির মেয়েটি নাবালিকা সে নিখোঁজ ছিল এবং তারপর পরিবারের তরফ থেকে খোঁজাখুঁজি হচ্ছিল। মূলত দত্তপুকুর থানার কোটরা এলাকার বাসিন্দা। সে কদম্বগাছির একটি ইটভাটাতে, বন্ধ ইটভাটা, সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এটা স্থানীয় মানুষজন প্রথমে দেখতে পায়, পরে পুলিশের নজরে আনে, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু একটা অভিযোগ উঠে আসছে লেফটের তরফ থেকে, লেফট প্রতিনিধিরা তারা আজকে থানায় গেছিলেন। তারা অভিযোগ করছিলেন যে প্রথমে নাকি পুলিশ এটাকে ধর্ষণ বলে মনে করেনি বা কেস নিতে চায়নি, যদিও পরবর্তীতে পুলিশের যে বক্তব্য, এই ঘটনা তারা জানতে পারেন, জানতে পেরে তারা কেস করেছেন এবং এই ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করেছেন। যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তিনি সাইকেলে করে ওই মুখবধির নাবালিকাকে নিয়ে যাচ্ছিলেন। নিয়ে গিয়ে কোথাও একটা তাকে নিয়ে যাওয়া পর্যন্ত দেখা গেছে এবং তারপর এই যে ইটভাটা যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এমনটা পুলিশের প্রাথমিক অনুমান। এখনো পর্যন্ত আমরা যতটা জানতে পারছি ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে বারাসাত আদালতে তোলা হবে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা নিন্দার প্রভাব শুরু হয়েছে। লেফট কংগ্রেস তারা একত্রিত হয়ে, দেখো, ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আমরা পাইনি, কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে সেটুকু আমরা জানতে পেরেছি। ওই ব্যক্তির পরিচয়ও পরবর্তীতে পাওয়া যাবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই যে ব্যক্তি, সে এই মুখবধির মেয়েটি, যিনি যেহেতু কথা বলতে পারে না, কিছু শুনতে পায় না, স্বাভাবিকভাবে তার সে যদি কোনো চিৎকারও করার চেষ্টা করে থাকে সেটা অন্যের কান পর্যন্ত পৌঁছানোর কোনো সুযোগ নেই। সেই জন্যই কিন্তু এই ঘটনা ঘটিয়ে সে অতি সহজে পালিয়ে গেছেন। এখন ওই ব্যক্তির সঙ্গে যে মুখবধির নাবালিকা, তার কোনো পরিচয় আছে কিনা, পূর্ব পরিচিত কিনা, সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পুলিশের তরফ থেকে আমরা এখনো পাইনি, কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা কিন্তু স্পষ্ট। এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হবে, এমনটা জানানো হচ্ছে। শুভজিৎ, নজর রাখো, বড় খবর নিশ্চয় নজর থাকবে আমাদের। বুঝেও না, তাকে লোভ দেখিয়েছে অন্য কিছু করে, তার উপর শারীরিক নির্যাতন, দৈহিক নির্যাতন এবং যা হওয়ার হয়েছে। এই ব্যাপারে আমরা মূলত এই যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি পশ্চিমবঙ্গে একেবারে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে, করোনা রোগের মতন ছড়িয়ে পড়েছে। শুধু থানা পারবে না, এই সামাজিক ব্যাধি দূর করতে গেলে একটা পলিটিক্যাল উইল দরকার। পশ্চিমবঙ্গের প্রশাসকের কোনো পলিটিক্যাল উইল নেই। মুখ্যমন্ত্রী 8টার সময় বেরোতে নিষেধ করছে। আর এবার যে খবরে নজর রাখবো, আরজি কর কাণ্ডের ছায়া উলুবেড়িয়া মেডিকেলে। মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণের হুমকির অভিযোগে উত্তপ্ত উলুবেড়িয়া। গ্রেপ্তার শেখ সম্রাট নামে আরো এক অভিযুক্ত, ধৃত হোমগার্ড বাবুলালের ভাগ্নে সম্রাট। আমাদের প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন একেবারে উলুবেড়িয়া থেকে। সরাসরি সুজয়ের কাছে জানতে চাইব, সুজয়, বারবার যারা জুনিয়র চিকিৎসক, যারা আন্দোলনকারী, তারা প্রশ্ন তুলছেন যে আরজি করের মতন ঘৃণ্য কাণ্ড ঘটে যাওয়ার পরেও চিকিৎসকদের নিরাপত্তা যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কেমন, তা এই উলুবেড়িয়া মেডিকেলের ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একেবারে দেখো, সেই ঘটনা এবং এই ঘটনার প্রতিবাদেই আজকে কিন্তু এই উলুবেড়িয়ার এবং হাসপাতাল এবং উলুবেড়িয়া পুলিশ সুপারের যে অফিস, সেখানে বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিক্ষোভ রয়েছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তার একটি ডেপুটেশন কর্মসূচি রয়েছে এসপি অফিসে এবং তার এই কর্মসূচি আটকানোর জন্য পুলিশের প্রস্তুতিটা দেখাবো। আমার সহকর্মী সুদীপ গুছাই দেখাচ্ছে। দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ঠিক এসপি অফিসের আগে ব্যারিকেড করা হচ্ছে, দ্বিস্তরীয় ব্যারিকেড, এবং সেই ব্যারিকেড তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তাটাই কিন্তু আর কিছুটা দূরে সামনে গিয়ে জেলার পুলিশ সুপার, অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার যে পুলিশ সুপার, সেই পুলিশ সুপারের দপ্তরে পৌঁছয়। পুলিশ সুপার এই মুহূর্তে রয়েছেন তার
কার্যালয়। আর সেই কারণেই দেখতে পাচ্ছ যে পুলিশের প্রস্তুতি প্রচুর সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে এখন সরাসরি আমরা দেখাচ্ছি যে ব্যারিকেড তৈরি করার যে কাজ, সেই ব্যারিকেড তৈরি করার কাজটি চলছে। একেবারে প্রায় 6 ফুট উঁচু যে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড দ্বিস্তরীয়ভাবে তৈরি করা হচ্ছে যাতে কোনোভাবেই বিরোধী দলনেতার সঙ্গে যারা আসেন তারা যাতে প্রবেশ করতে না পারেন। তুমি দেখছো সরাসরি ছবিটা দেখছো, রাস্তাটা সম্পূর্ণভাবে আটকে দেওয়া হলো, তার কারণ আর কিছু সময়ের মধ্যেই বিরোধী দলনেতার এই জায়গায় আসার কথা রয়েছে, অর্থাৎ জেলার যে পুলিশ সুপার এবং সেই মহিলা চিকিৎসক হেনস্থা, মহিলা জুনিয়র ডাক্তার যে হেনস্থা, সেই হেনস্থার প্রতিবাদে বিরোধী দলনেতার এই কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি তারই তিনি আগাম ঘোষণা করেছিলেন। যদিও জেলার পুলিশ সুপারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তার এই কর্মসূচির ব্যাপারে কোনো রকম তার কাছে কোনো তথ্য বা তার কাছ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি। কিন্তু তাছাড়াও তারপরেও দেখতে পাচ্ছ পুলিশের এই বিরাট বহর, প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে, জলকামান নিয়ে আসা হয়েছে, ইতিমধ্যে 2টি জলকামান নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে জেলার পুলিশ সুপার তিনি এই মুহূর্তে ব্রিফিং নিচ্ছেন, অর্থাৎ যারা রয়েছেন এখানকার দায়িত্বে তারা ব্রিফিং নিচ্ছেন এখানকার মূলত যেখানে যারা রয়েছেন দায়িত্বে তাদের থেকে যে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা গার্ডরেল ঠিকমতো রয়েছে কিনা, গার্ডরেল ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, সমস্ত ব্যাপারটাই দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রায় 6 ফুট উচ্চতার সমান যে লোহার ব্যারিকেড, সেগুলিকে গার্ডরেল, সেগুলিকে ব্যারিকেড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে ট্রাফিকের যে গার্ডরেল থাকে সেই গার্ডরেল দেওয়া হচ্ছে এবং তারপরে আবার একটি গার্ডরেল দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, একদম জেলার যে পুলিশ সুপারের অফিস, সেই অফিসের সামনেও প্রচুর পুলিশ, র্যাফ, মহিলা বাহিনী সমস্ত মোতায়েন করা হচ্ছে, একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা, যাতে কোনোভাবে বিরোধী দলনেতার যে কর্মসূচি, সেই কর্মসূচি সফল করতে একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি উলুবেড়িয়া যাচ্ছেন, তার আগে ক্রমশ যে নিরাপত্তা বেষ্টন এটা পুলিশের তরফে সেটা আরো বাড়ানো হচ্ছে, সেই ছবি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুজয়। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। হ্যাঁ, আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কী করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। উলুবেড়িয়া যাওয়ার আগে তৃণমূলকে নিশানা করে আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামগ্রিকভাবে তৃণমূল কর্মীদের ধর্ষক তকমা দিলেন শুভেন্দু। ধর্ষকদের সরকারের বিদায় ঘণ্টা বাজানোর সময় এসে গেছে, এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা। তো তৃণমূলের লোক শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চালা। তৃণমূল মানেই ধর্ষক, দেখা যাচ্ছে সব চোর তো জানে সবাই, ধর্ষক তৃণমূল মানে ধর্ষক। নিন্দনীয় ঘটনা, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। ইতিমধ্যে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। এটা একটা বচসার থেকে, একটা ব্যক্তিগত বচসার থেকে এই ঘটনার উৎপত্তি, সূত্রপাত। এর সাথে রাজনীতি বা অন্য কোনো ঘটনার কোনো রকম সংস্পর্শ নেই। তা সত্ত্বেও যখন অভিযোগ উঠেছে, এই অভিযোগকে রাজ্য সরকার প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তাই উলুবেড়িয়া মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নিগ্রহ প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই ডিওয়াইএফআই। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এমএসভিপির কাছে ডেপুটেশন দেয় বাম ছাত্র যুব সংগঠন। উলুবেড়িয়া মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে মারধর, খুন, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের এক লোকাল নেতার বিরুদ্ধে। এলাকায় তৃণমূলের নেতা, সেই আবার পুলিশের হোমগার্ড। তো এই ধরনের তৃণমূলের নেতারা যদি পুলিশের ইউনিফর্ম পরে থাকে, তাহলে কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা, আর কোথায় ডাক্তার বলুন কি যেই বলুন না কেন, কোথায় তাদের নিরাপত্তা? ক্রিমিনালগুলো এখন তৃণমূল আমলে, ক্রিমিনালগুলো এখন তৃণমূল করে পুলিশের রাজপোশাক পেয়েছে। কোন নরকের বাংলায় বাস করছি, কোন জঘন্য বাংলায় বাস করছি। রুগীকে যারা পরিষেবা দেয়, নার্স, তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য। পাশারকে যেমন কিছু ভেদ করতে পারে না, বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোনো মায়া, মমতা, মানুষের যন্ত্রণা, মানুষের কান্না, মানুষের দুঃখ ভেদ করতে পারে না।
উলুবেড়িয়া মেডিকেল কলেজের নিরাপত্তার অভাবের কথা মেনে নিলেন এমএসভিপি। তার দাবি চিকিৎসকদের নিগ্রহের ঘটনা নাকি ওই হাসপাতালে মাঝে মধ্যেই ঘটছে। হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। এমএসভিপির দাবি বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরার সংখ্যা, বাড়ানো হচ্ছে আলো, আনা হচ্ছে নতুন নিরাপত্তা রক্ষী। হাসপাতালে পুলিশ মোতায়েনের সংখ্যাও বাড়ানোর দাবি করা হয়েছে। নিগ্রহের ঘটনায় রিপোর্ট তৈরি করে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেই রিপোর্ট পাঠানো হবে সংশ্লিষ্ট দফতরকে। যে অবস্থা হচ্ছে নিরাপত্তা কিন্তু আছে, আমরা চেষ্টা করছি, যতটা পারার চেষ্টা করছি যাতে জিনিসটাকে সিকিউরিটিকে আরও বাড়ানো যায়, যাতে আরও ভালো ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করছি। নিরাপত্তা কর্মী ছিলেন, কিন্তু তারা নিরাপত্তা কতটা দিতে পেরেছেন সেটা প্রশ্নের ব্যাপার, কিন্তু নিরাপত্তা কর্মী ছিলেন, তারা অ্যাবসেন্ট ছিলেন তা নয়। সিকিউরিটি আরও বাড়াতে, মানে পুলিশ প্রপার পুলিশ দিয়ে বাড়াতে। মানে এটা হচ্ছে এমএসভিপির বক্তব্য, কার্যত স্বীকার করে নিয়েছেন। উলবেড়িয়া হাসপাতালের শাসক নেতা ধর্ষণের হুমকি। হাসপাতালে প্রিন্সিপালের সঙ্গে দেখা করলেন দুই তৃণমূল বিধায়ক। প্রিন্সিপালের সঙ্গে কথা বালি ও উলুবেড়িয়া উত্তরের বিধায়কের। চাপ বাড়িয়ে ডেপুটেশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। সুপ্রিম কোর্টের নির্দেশ কর্তৃপক্ষকে এফআইআর করতে হবে। আমরা শুধু প্রাথমিক আমাদের প্রথম দাবি কর্তৃপক্ষ এফআইআর করুক, এইটুকু দাবি নিয়ে আমরা পৌঁছেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে প্রিন্সিপাল নিজেই এত আতঙ্কের মধ্যে যে তিনি সেইটুকু সাহস পাচ্ছেন না। পশ্চিমবাংলায় একটা আতঙ্কের পরিবেশ, এই পরিবেশের মধ্যে না প্রশাসন চালানো যায়, না ডাক্তারি করা যায়, না শিক্ষকতা করা যায়। আজকে সামগ্রিকভাবে কালকে আমরা প্রিন্সিপালকে বললাম, কালকে আপনার মেয়েটা যে আক্রান্ত হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? দীপ, আমরা দেখছিলাম যে চিকিৎসকদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী তারও যাওয়ার কথা রয়েছে, তুমি দেখাচ্ছিলে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সুজয় রয়েছে স্পটে। সুজয়, ছবিটা একবার দেখাও, কি অবস্থা এখন? একেবারে দেখো শুভজিৎ, এখনও সেই ব্যারিকেড যে তৈরির কাজ, সেই ব্যারিকেড তৈরির কাজ করা হচ্ছে। কোনোভাবে যারা বিজেপি কর্মী সমর্থক শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা আসবেন তারা যাতে কোনোভাবে ব্যারিকেডের ওপারে যেতে না পারে সেই বন্দোবস্ত করা হচ্ছে। এই হাসপাতাল থেকে কত দূরে ব্যারিকেডটা করা হচ্ছে? আমার সহকর্মী সুদীপকে বলবো একটু দেখানোর জন্য। দেখো, এই ব্যারিকেড থেকে এসপির অফিস, অর্থাৎ যে হাওড়া গ্রামীণ জেলার যে পুলিশ সুপারের অফিস বা সেটা কিন্তু একেবারেই কাছে। তুমি দেখতে পাচ্ছ দূরে যে নীল সাদা বাড়ি, এটাই কিন্তু মূলত হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপারের যে দফতর, সেই দফতর। সামান্য দূরত্বেই দফতর, কিন্তু তার আগেই আটকে দেওয়া হচ্ছে এবং আটকানোর জন্য একদিকে যেমন ব্যারিকেড, তার পাশাপাশি প্রচুর সংখ্যক পুলিশের বন্দোবস্ত করা হচ্ছে। আমরা কিছু সময় আগে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তার সঙ্গে কথা বলি, তিনিও কিন্তু জানান যে কোনো অনুমতি বা তাদেরকে এই কর্মসূচির ব্যাপারে কিছু জানানো হয়নি। ফলে তা সত্ত্বেও যেহেতু জানানো হয়নি, কিন্তু তারপরেও তারা এই বন্দোবস্ত করে রাখছেন, অর্থাৎ রাস্তা সম্পূর্ণভাবে আটকে দেওয়া হবে। যখনই শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন এই রাস্তা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোনো গাড়ি চলাচল করবে না, সেরকমভাবে তৈরি হচ্ছে। শুধু তাই না, আমি সহকর্মী সুদীপকে বলবো একটু দেখানোর জন্য। ঠিক রাস্তার পাশে এটি একটি কিন্তু নোংরা ফেলার জায়গা, সেই জায়গাটাও সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। দেখতে পাচ্ছ এই জায়গাটাও ঘিরে দেওয়া হচ্ছে। এখানে সাধারণত বাজারের ময়লা ফেলা হয়, যাতে কেউ এই জায়গা থেকেও টপকে যেতে না পারে সেই বন্দোবস্ত করা হচ্ছে। অর্থাৎ পুলিশের প্রস্তুতিটা এই ছবিটার মাধ্যমেই দেখানো, স্পষ্টভাবেই দেখানো সম্ভব যে পুলিশ কতটা একেবারে কড়া ব্যবস্থা নিচ্ছে, যাতে কেউ কোনোভাবে এই জেলার পুলিশ সুপারের দফতরে গিয়ে এই যে উলুবেড়িয়া হাসপাতালে জুনিয়র চিকিৎসকের যে হেনস্থার ঘটনা তার প্রতিবাদ বা তার ডেপুটেশন মোটামুটি কটা নাগাদ যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। সব দেখো, সরকারিভাবে পুলিশের অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার বলছেন যে তাদেরকে এই কর্মসূচির ব্যাপারে কিছু জানানোই হয়নি, কিন্তু বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিন্তু দুপুর 2টোই টাইম দেওয়া হয়েছিল এই জায়গায় কর্মসূচির জন্য। একদম সার্ভিস লেন দেখতে পাচ্ছ, জাতীয় সড়কের পাশে যে সার্ভিস লেন, এই সার্ভিস লেনটাই চলে গেছে জেলার পুলিশ সুপারের দফতর পর্যন্ত। এবং শুধু ব্যারিকেড নয় শুভজিৎ, এখানে কিন্তু জল কামানও নিয়ে আসা হয়েছে, 2টি জল কামান নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই ব্যারিকেডের এপারে বা ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকেরা যদি এগোনোর চেষ্টা করেন, তাদের বল প্রয়োগ করে, অর্থাৎ জল কামান দিয়েও তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে। অর্থাৎ সব দিক থেকে সব রকম প্রস্তুতি, প্রচুর সংখ্যক র্যাব, মহিলা র্যাবের বাহিনী সেগুলি মোতায়েন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পুলিশের ব্রিফিং যে এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে পুলিশের ব্রিফিং, সেই ব্রিফিংও হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ যে সমস্ত যে শিল্ড, সেই শিল্ডগুলো নিয়ে যারা যাচ্ছেন, যারা র্যাফের যারা কর্মীরা রয়েছেন প্রত্যেকে যাচ্ছেন। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, প্রায় 100 থেকে 150 পুলিশ বাহিনী এখানে মোতায়েন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে শুভেন্দু অধিকারী যখনই এসে পৌঁছবেন তাকে তার পথ আটকানো হবে। আমরা পায়ে হেঁটে দেখাচ্ছি, ঠিক আমি সহকর্মী সুদীপ গুচাইতকে বলবো, এই হচ্ছে জেলার পুলিশ সুপারের দফতর।
জেলার পুলিশ সুপারের দপ্তরের ছবিটা আমরা দেখাচ্ছি। একেবারে জেলার পুলিশ সুপারের দপ্তরের থেকে ঢিলছুড়া দূরত্বেই আমরা ছবিটা প্যান করে দেখাতে বলবো আমার সহকর্মী সুদীপ বুচাইদকে। যেখানে পুলিশ দেখতে পাচ্ছ সেই জায়গাতেই কিন্তু তাকে ব্যারিকেড করা হচ্ছে, অর্থাৎ সামান্য দূরত্বেই আটকে দেওয়া হবে। এবং এই জায়গাতে অর্থাৎ এই ভেতরে কেউ ব্যারিকেড ভেদ করেও যদি এখানে এসে পৌঁছায় তাদেরকেও আটকানোর জন্য এখানে র্যাফ মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে র্যাফ মোতায়েন করা হয়ে গিয়েছে। যদি কোনোভাবে কেউ বল প্রয়োগ করে এই ব্যারিকেড ভেঙে এখানে প্রবেশ করে তাকে কোনোভাবেই ভেতরে অর্থাৎ পুলিশ সুপারের দপ্তরের ভেতরে দেওয়া হবে, পৌঁছতে দেওয়া হবে না, এবং লোহার যে গেট সেই গেটও বন্ধ করে দেওয়া হবে, তেমনটাই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ফলে প্রস্তুতিটা একেবারে তুঙ্গে, যাতে একেবারে তুমি যে কথা বলছিলে ওখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, শুধু ব্যারিকেড করাই নয় জল কামান পর্যন্ত রাখা হয়েছে। এখন দেখা যাক সময় গড়ালে ছবিটা কি উঠে আসে, নজর রাখো। বোনকে কটূক্তি, প্রতিবাদ করায় ডাক্তার দাদাকে বেধড়ক মার। গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনা। পরিবারের দাবি, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই তরুণী। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। প্রতিবাদ করলে তাদের মারধর করে দুষ্কৃতীরা। বোন এবং তার বন্ধুকে বাঁচাতে গেলে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকেও মারধরের অভিযোগ উঠছে। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে জানবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দীপঙ্কর, দেখো, পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি দুতরফেই মারামারি হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। যে ঘটনা ঘটেছে, বোন এবং তার বন্ধু দুজনে মিলে একসঙ্গে কটূক্তি করছিল, যাচ্ছিল, সেই সময় কেউ তাকে কটূক্তি করে এবং তারপর তার দাদা আসছে, তখন দাদাকেও বেধড়কভাবে মারধর করেছে। গাইঘাটা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। কালী পুজোর দিন আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে, বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, ওরা মনে হয় 12-13 বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তো বা, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। সকলে ড্রিঙ্কস করা অ্যান্ড কি করা, আরও হয়তো হাই কিছু, আই ডোন্ট নো, ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল, ইফ টিচিং ছিল। দেন গায়ের মধ্যে ঢুকে এসে মানে টেনে দাঁড় করিয়ে মিসবিহেভিয়ার করার চেষ্টা চলে। হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? বললো শীঘ্রই চলে আয়। সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে একদল, ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায়। আমি পড়ে গেলাম। বাঁচাতেই গিয়ে তাকে তো বাঁচাতে পারলামই না, নিজে নিগৃহীত হলাম। নারী নিরাপত্তা নিয়ে ফের রাজ্যকে এক হাত দিলেন বিরোধী দলনেতা। নিজেদের সুরক্ষায় রাজ্যের মহিলাদের মা দুর্গা ত্রিশূল, মা কালীর খড়গ হাতে তুলে নিতে হবে, পরামর্শ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিশূল আর মা কালীর যে খড়গ, এ দুটো ব্যবহার করা উচিত। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। যেভাবে আরজিকরের অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটিতে সেকেন্ড ইয়ারের আমাদের কন্যার উপরে, বোনের উপরে আক্রমণ হয়েছে, এ জিনিস মেনে নেওয়া যাবে না। আমি বাঙালি হিসেবে লজ্জিত। উড়িষ্যার জলেশ্বরে থাকা একজন ভদ্রলোক তার মেয়েকে পড়াতে নিয়ে এসেছিলেন দুর্গাপুরে। তিনি কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেলেন, বললেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয়, আমার মেয়েকে আমি এখানে পড়াবো না। এই পশ্চিমবাংলায় আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গার মুখ দেখি। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মা কালীর খড়গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই মানায়, মন্তব্য তৃণমূল সাংসদ। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। এদিকে বাজি ফাটানো নিয়ে এক দম্পতি ও তাদের সন্তানকে মারধর অভিযুক্ত কোচবিহারের পুলিশ সুপার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মারধরের ছবি। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গতকাল বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আক্রান্তরা। সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী। মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের। হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে?
একটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ। এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে? নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে 8টা থেকে 10টা, একটা টাইম করে দিয়েছে। হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো? এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি? হ্যাঁ, এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে, আমরা বিক্রি হওয়ার লোক নই, আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি। সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 60টা পর্যন্ত ফাটিয়েছে। আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি, আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। মারধরের কোনো ঘটনা কিছু নেই। সিসিটিভিতে দেখা যাচ্ছে স্যার এরকম লাঠি দিয়ে আপনি মহিলাকে মারছেন। না, এরকম কোনো ঘটনা হয়। এদিকে কালী পুজোয় বাজি ফাটানো নিয়ে ভদ্রেশ্বরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। সংঘর্ষের ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে দায়ী করেছে বিজেপি। আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ পদ্ম শিবিরে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। রাজনীতি করতে ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি, পাল্টা দিয়েছে তৃণমূল। সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ অ্যাকশন খুব ভালো করছে না, কোনো ঝামেলাকে দুপক্ষকে করে দিলে কায়দা করা যাবে। বাকি ও পুলিশ না, এইটাই তো অ্যারেস্ট করেছে, ছেড়ে দিয়েছে। না? হ্যাঁ, ও এখন বলছি তো পলিটিক্যাল কোনো তবে তো রাজনীতি আছে, সব রাজনীতি। बम उसका दे तो फेंका, वो बोला मत फेंको, इधर कोई आके वो लोग को मारने लगा। पंच से उसको 2-3 पंच मारा है, उसका माथा पे लग गया। हम लोग बाद में मालूम चला कि उसको मारा है। हम लोग गए बचाने, जिनको हम धक्का दिए मारे हैं, तो कोई और फिर से वो लोग मारने लगा। तो मेरा मम्मी पापा भी बचाने आए, तो उसको भी मारा है लोग। বাজি ফুটানো নিয়ে তো হয়েছে। আচ্ছা, তারপর কি হলো? ওইসব নিয়ে মারামারি আর কথাবার্তা বেড়ে গেছে। মেরেছে কাউকে? হ্যাঁ, মারামারি তো হয়েছে, মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছে। লেগেছে? কারো লেগেছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে এসে কারোর সঙ্গে মানে কোনো হুজ্জত করে না, কোনো কথা বলে না, ওর সঙ্গে মানে মেরে কপাল খাটিয়ে দিয়েছে। পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল আছে কি? হতেই পারে, এটা আমরা সাধারণ খুঁজে বের করবো। মানে বাজিটা কার গায়ে দিচ্ছিল? ফেলছিল না, কারা ফেলছিল? এখানকার মুসলিম ফেলেছিল। বাংলায় ফের ধর্মাচরণে বাধা দেওয়ার অভিযোগ শুভেন্দু। তুফানগঞ্জ থেকে উলুবেড়িয়া কালী পুজোয় হামলার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে উদ্যোক্তাদের মারধরের অভিযোগ তুলেছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরির চেষ্টা চলছে, বাংলায় হিন্দুরা নিজেদের ধর্মাচরণ করতে পারছেন না, অভিযোগ শুভেন্দুর। সরস্বতী পুজো থেকে দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার। ভোট ব্যাংকের রাজনীতির জন্যই পুজো বন্ধের চেষ্টা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। রাজনীতি কোনো সম্পর্ক নেই। আপনি নিষিদ্ধবাজি ফাটাবেন কেন কালী পুজোর সময়? কালী পুজোটা কি বেলল্লাপানা করার জায়গা নাকি? রাজ্য সরকার যে নিয়ম বেঁধে দিচ্ছে সেই সময়ের মধ্যে গ্রিন বাজি ফাটান। আর বাজির ধোঁয়ায় শব্দ দূষণ হয়, বাজির শব্দে যে দূষণ হয় তাতে সত্যিকারে অবলা জীবদের খুব কষ্ট হয়। যদি মানবিক হয়ে থাকে, বিজেপি আর মানবিকতা একসাথে যায় না, তাই জন্য ওরা এরকম জান্ত উল্লাস প্রকাশ করে। ওদের কাছে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো মানে হয়তো হিন্দু ধর্ম খাতরে মে নেই হয়, কিন্তু আমাদের কাছে হিন্দু ধর্ম যেরকম খাতরে মে থাকা উচিত নয়, তেমনি কোনো জীবেরই খাতরে মে থাকা উচিত নয়। লোকাল ক্লাবের সাথে ঝামেলা, এটাকে পলিটিক্যাল রং দেওয়ার জাস্ট কোনো অর্থ হয় না। ঘরে ছিল না স্ত্রী, এক ব্যক্তির রোষান হলে পড়শি মহিলা, প্রতিবেশীকে মার, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলেও। ঘটনা সামনে আসতেই নরেন্দ্রপুরে শোরগোল, মারধর, খুনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু পুলিশের। গতকাল কাজ থেকে ফিরে ঘরে স্ত্রীকে দেখতে পাননি নিলয় বিশ্বাস। অভিযোগ, পাশের বাড়ির মহিলাকে প্রশ্ন করে উত্তর না পাওয়ায় মারধর করেন ওই ব্যক্তি। ওর বউকে খুঁজতে এসছে আমাদের বাড়িতে, আমি বলেছি আমাদের বাড়িতে নেই বলে ঘরের ভিতরে ঢুকে গেছে, গিয়ে নোংরা নোংরা আমাকে গালাগালি করছে, বলছে তোকে এই করে দেবো ওই করে দেবো বলতে আমার গলা ঢুকে নিয়েছে।
দিয়ে তারপর আমার ছেলে বাইরে আছে, ছেলেকে মারবে বলে ছেলে আমার ছেলের মাথায় ইটটা মেরে দিচ্ছিল। আমি তাড়াতাড়ি করে ছেলেকে সরিয়ে দিয়েছি, আমার মাথায় ইট দিয়ে আমি ওখানেই মাথা ফেটে গেছি, পড়ে গেছি। ফের আর একটা ইট তুলেছে, তুলে বলছে তোর ছেলেকে এইবার মারবো। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শত্রু বুকে কাঁপুনি ধরাতে আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা 3 বাহিনীর জন্য। ভালো করে শুনবেন, 3 বাহিনীর জন্য দ্রুত অনুমোদন দেওয়া হবে বড় সড় প্রকল্পের। কি সেই প্রকল্প, সূত্র কি বলছে? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো শুভজিৎ, আগামী 23শে নভেম্বর ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠক বসতে চলেছে, যেখানে 3 বাহিনীর প্রধান, চিফ ডিফেন্স অফ স্টাফ এবং থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে 3 বাহিনী, যেহেতু সম্প্রতি কলকাতায় ফোর্ট উইলিয়ামে এর যে সিদ্ধান্ত হয়েছে কমান্ডার কনফারেন্সে, সেখানে 3 বাহিনী একসঙ্গে কাজ করবে যাতে যৌথভাবে যে কোনো অপারেশনে কাজ করতে সুবিধা হয় এবং যে কোনো সিদ্ধান্ত নিতে যাতে দ্রুত সম্ভব নিতে পারে, তার জন্য এই কাজ করার সিদ্ধান্ত হয় কমান্ডার কনফারেন্সে। তারপরে যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সিদ্ধান্ত হতে চলেছে যে 3 বাহিনীর জন্য মাল্টি ব্যারেল রকেট সিস্টেম এলপিডি, অর্থাৎ ছোট যুদ্ধজাহাজ এবং বড় যুদ্ধজাহাজ যেখানে নোঙর করতে পারে, অর্থাৎ লো প্ল্যাটফর্ম ডক যেটাকে বলা হয়, সেই ডক করতে পারে সেই ধরনের কাঠামো, এমনকি মিডিয়াম রেঞ্জ টু সারফেস টু এরিয়া মিসাইল, সারফেস টু এরিয়াল মিসাইল, এই ধরনের একাধিক যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত হতে পারে, যা প্রায় 33,000 কোটি টাকারও বেশি বলা হচ্ছে। অর্থাৎ এইখানে প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিতে চলেছে, যেহেতু গোটা দেশের আশপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তানকে যেভাবে সাহায্য করছে বিভিন্ন আশেপাশে তাদের বন্ধু দেশগুলি, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির যে অবস্থা হয়ে রয়েছে, অথবা চীন যেভাবে নিজের সমরাস্ত্রকে আধুনিকীকরণ করছে, এই অবস্থায় দাঁড়িয়ে ভারত নিজের জায়গায় আরও বেশি শক্তিশালী হতে চায়। আর সেই কারণে আগামী 23শে নভেম্বর এই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে 3 বাহিনীর জন্য পৃথকভাবে অস্ত্র কেনা এবং তাদের আরও বেশি করে কোন কোন জায়গায় সশস্ত্রতে শক্তিশালী করতে হবে সেই বিষয়ে আলোচনা হবে। তবে মূলত এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আপাতত মাল্টি রকেট ব্যারেল সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল এবং এই এলপিডি, এই 3টে বিষয়ে প্রথম ধাপ হিসাবে কেনা হবে, যার জন্য বড় সড় অঙ্কের চুক্তি হতে চলেছে। প্লিজ দেখুন, সায়ন্ত যে কথা বলছিল, বারবার হেরেও কিন্তু পাকিস্তানের কোনো লজ্জা নেই। পরমাণু হামলার হুমকির পর ফের ফাঁপা আস্ফালন পাক সেনা প্রধানের। সীমা অতিক্রম করলে ভারতকে ভুগতে হবে। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর থেকে ফাঁকা আওয়াজ আসিম মুনিরের। অপারেশন সিঁদুর 2.0 ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান শান্তি চায়, হাস্যকর যুক্তি জঙ্গি মদতদাতা এই প্রতিবেশী দেশের তরফে। সায়ন্তর কাছে আবারও যাব। সায়ন্ত, যে দেশের মানুষ সরকারের ওপর আস্থা রাখতে পারে না, বিভিন্ন প্রদেশে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়ে গেছে, সে দেশের সাধারণ মানুষকে দমন করতে রীতিমতো সেনা নামাচ্ছে পাক সরকার। সেই সরকার কি করে এত বড় বড় কথা বলতে পারে? এটা কি তাহলে দেশের মানুষ তাদের বিরুদ্ধে যে অনাস্থা প্রকাশ করেছে সেখান থেকে ঘোরানোর একটা ছক? একদমই শুভজিৎ, মাইন্ডটাকে ডাইভার্ট করে দেওয়ার ছকই করছে এখন পাকিস্তান, যে কারণে একের পর এক, শুধুমাত্র আসিফ মুনির নয়, পাক প্রধানমন্ত্রী শাহবাজও কিন্তু এই ধরনের একের পর এক ফাঁপা আওয়াজ তুলছে বিভিন্ন জায়গায় গিয়ে। বিশেষ করে তাদের যে বন্ধু রাষ্ট্রগুলি রয়েছে সেখানে যখন বৈঠক করতে যাচ্ছেন সেখানেই আওয়াজ তুলছেন। কিন্তু আদতে কি তাদের সেই অবস্থা? দেখো, সম্প্রতি পাক সেনা প্রধান আসিফ মুনির বলেছেন তাদের ক্রমবর্ধমান যে সামরিক শক্তি সম্পর্কে আঁচই করতে পারছে না ভারত। কিন্তু আদতে কি তাই? পাকিস্তানের অভ্যন্তরের যা অবস্থা, পাকিস্তানের এখন যে কোনো দিক থেকে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে, সেটা মুদ্রাস্ফীতি হোক বা তাদের অভ্যন্তরীণ রাজনীতি হোক, অথবা তাদের যে ভেতরে আন্দোলন চলছে সেটা নিয়েই হোক। এই অবস্থায় তাদের সেনাকে উজ্জীবিত করে রাখার জন্যই এই নয়া কৌশল নিয়েছে পাক প্রশাসন। আর সেই কারণে বারবার করে তারা এই ফাঁপা আওয়াজ তুলছে। কিন্তু তারা জানে যে অপারেশন সিঁদুরের সময় তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। জঙ্গি ঘাঁটি হোক বা সেনা ঘাঁটি অথবা নূর খান এয়ারবেসের মতো
পারমাণবিক ঘাঁটি, কোথায় কোথায় কি ক্ষতি হচ্ছে তারা সেটাও জানে। এমনকি এমন অনেক এয়ারবেস রয়েছে তাদের যে ক্ষয়ক্ষতি তালিকায়, যেগুলো এখনো পর্যন্ত টেন্ডার করার পর সেই রানওয়ে মেরামত করে উঠতে পারেনি। সেখানে এই বায়ুসেনা ঘাঁটিগুলো এখনও তাদের সামরিক কার্যকলাপ স্তব্ধ হয়ে রয়েছে। সেই জায়গায় এই ধরনের ফাঁপা আওয়াজ তোলা যে কোনোভাবেই কাম্য নয়, সেটা কিন্তু ধারে ধারে বুঝিয়ে দিচ্ছেন এদেশের রাজনীতির থেকে সেনা প্রধানরা। দেখো, সম্প্রতি সিডিএস হোক বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হোক অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক, বারবার করে একটা কথা বলেছে, ভারতকে যদি কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এরপর যেটা হবে সেটা অ্যাক্ট অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতি হবে। এরপরে শুধুমাত্র প্রত্যাঘাত করেই থমবে না, যুদ্ধের মতো জায়গায় পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং সেটা যুদ্ধ হিসেবেই বিবেচিত হবে। এবং সেই কারণে কিন্তু ভারত নিজের অস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করছে এবং বিগত বছরগুলি বা অতীতের তুলনায় নিজেদের ডিফেন্সের ক্ষেত্রে অনেক বেশি বরাদ্দ বাড়িয়েছে, অস্ত্র কেনার ক্ষেত্রে তাদের বরাদ্দ বাড়িয়েছে। এমনকি যেটা মূলত বলা হচ্ছে যে দেশীয় প্রযুক্তিতে যে কোনো অস্ত্র তৈরি করা বা বায়ুসেনার ঘাঁটির জন্য বায়ুসেনার জন্য বিমান তৈরি করা, এই বিষয়ে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আর যেটার অন্যতম উদাহরণ হচ্ছে তেজস MKI-1। এই বিষয়গুলো কিন্তু ভারতীয় সামরিক ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছে পাকিস্তানের তুলনায়, যে ক্ষেত্রে পাকিস্তান আমেরিকার শক্তিতে বা আমেরিকার হাত থাকায় তারা কিন্তু ফাঁপা আওয়াজ তুলছে। কিন্তু বর্তমানে যদি তুমি সামরিক পরিসংখ্যান দেখো তাহলে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, সেটা কিন্তু পাকিস্তানও জানে। সেই জন্যই ফাঁপা আওয়াজ তুলে নিজেদের সেনাকে উজ্জীবিত রাখার চেষ্টা করছে পাক প্রধানমন্ত্রী এবং পাক সেনাপ্রধান। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। ফের মুখোশ খুলছে পাকিস্তানের। সন্ত্রাসী আতুরঘর পাকিস্তানের সমাবেশ করবে লস্করে তৈবা। সূত্রের খবর, ওই সমাবেশে পড়া হবে হাফিজ সঈদের বার্তা। লস্করের রাজনৈতিক শাখা পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের ব্যানারে হবে এই সমাবেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, অপারেশন সিঁদুরে পর্যুদস্ত হয়েও কি শিক্ষা নেই পাকিস্তানের? আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, বারবার অপারেশন সিঁদুরে পর্যুদস্ত হয়েও পাকিস্তানের যে লজ্জা নেই, তারা যে কোনো শিক্ষা পায়নি, তার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে আবারও লস্করে তৈবাকে সমাবেশ করতে দিচ্ছে পাকিস্তান। দেখো, একেবারেই তাই। এবং শুধু সমাবেশ করতে দিচ্ছে পাকিস্তান, এটা বড় কথা থেকে আরো বড় হচ্ছে লস্করের যে রাজনৈতিক শাখা পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ, সেই ব্যানারে এই সমাবেশ হবে। এবং সেই সমাবেশ অত্যন্ত বড় আকারে করার জন্য এই সংগঠন অর্থাৎ পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ তারা উদ্যোগ নিয়েছে, মানে লস্কর উদ্যোগ নিয়েছে। হাফিজ সঈদের বার্তা সেখানে দেওয়া হবে এবং পুরোটাই কিন্তু বলা চলে প্রিপারেশন বা প্রস্তুতি পাকিস্তান সেনাদের ইন্ধন রয়েছে। অপারেশন সিঁদুরে পর্যদস্ত হয়েও কিন্তু পাকিস্তান যে শিক্ষা নেয়নি বা এই লস্করি জঙ্গি যার শিক্ষা নেয়নি, সেটা কিন্তু এবার স্পষ্ট হচ্ছে। সেখানে চিহ্নিত গোটা পৃথিবীর কাছে যে এই সংগঠন লস্করি তৈবা তারা হচ্ছে সন্ত্রাসবাদী, সেখানে তাদের সামনে থাকা ফ্রন্টাল অর্গানাইজেশন তারা সমাবেশ করছে। পাকিস্তান সরকার, পাকিস্তানের সেনা সেটাতে মদত দিচ্ছে। ফলে পাকিস্তানে যে জঙ্গি সন্ত্রাসবাদী ঘাঁটি রয়েছে এবং তাদের মদত দেওয়া হয়, এই সমাবেশ হলে কিন্তু সেটা আরো একবার বিশ্বের কাছে। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন, আমরা ব্যাক টু ব্যাক তিনটে বড় আপডেট দেখালাম। এক, ভারতীয় সেনা দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের ধার বাড়াচ্ছে। দুই, পাক সেনা প্রধান তার হাঁটু কাঁপছে, অপারেশন সিঁদুর 2.0 ভয় থরথর কাঁপছেন, অথচ সেই পাকিস্তানি আবার লস্করে তৈবাকে সমাবেশ করার জন্য নিজের মাটিকে ব্যবহার করতে দিচ্ছে। কি বলবেন দেখে শুনে? না দেখো, পাকিস্তানে তো সরকার বলে কিছু নেই। পাকিস্তানে সরকার বলে বা পাকিস্তান গভর্নমেন্ট বলে কিছু হয় না। ওদের দু একটা মুখ থাকে, রাষ্ট্রপতি বা সেনা প্রধান, সেই নামগুলো বদলে যায়, যেমন শাহবাজ শরীফ বা আসিম মনির, এইগুলো না। আসলে পাকিস্তান চালায় কিন্তু, যেটা আমরা সবসময় বলে এসেছি, 3Ms, মিলিটারি, মোল্লা এবং মানি। এবার মোল্লারা হচ্ছে এখানে এই লস্কর, হাফিজ মোহাম্মদ সঈদ বলো, মাসুদ আজহার বলো, এরা হচ্ছে আসলে পাকিস্তান চালায় এবং পাকিস্তানের মানি পাওয়ার যেটা, সেটা রয়েছে ISI এর কাছে। তো এই যে আমরা শুনছি, তোমরা বলছিলে পাকিস্তানের লজ্জা নেই, আরে লজ্জা করলে তো সেই ওদের হাজার হাজার কোটি ডলার আসাটা বন্ধ হয়ে যাবে। পাকিস্তানকে এখন সরাসরি অপ্রত্যক্ষভাবে পর্দার আড়ালে থেকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প উস্কিয়ে যাচ্ছে
আইএসআই কে সিআইএ থ্রু দিয়ে, যাতে ভারতকে আবার বিপন্ন করা যায় পাকিস্তান দিয়ে আক্রমণ করে বা এই টেরোরিজমটাকে বাড়িয়ে। দীপাঞ্জন দা, এখান থেকে প্রশ্ন, শুভজিৎ বলছি, আপনি যেখানে শেষ করলেন এখান থেকেই প্রশ্ন। দেখুন, শুধুমাত্র পাকিস্তানকে না, আপনিও জানেন পাশাপাশি বাংলাদেশ, মানে শেখ হাসিনা পরবর্তী সময় অস্থির বাংলাদেশকেও উস্কে যাচ্ছে এইরকমই কোনো না কোনো শক্তি। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশে বাজেটে 9.5% প্রতিরক্ষা ক্ষেত্রে বৃদ্ধি করা, অনেকে সেটা নিয়ে অনেক প্রশ্নও তুলেছিলেন একটা সময়। এটা কতটা দূরদর্শিতার পরিচয়? না দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এটা, যারা প্রশ্ন তুলছে এখানে অনেক ওই জর্জ সোরসের লোকজন রয়েছে যারা ডিপ স্টেট বলা হচ্ছে, তো ঠিক আছে, তাদের আলাদাভাবে ট্যাকল করা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এটা ভারত খুব ভালো করে জানে, অর্থনৈতিক দিক থেকে ভারত এখন বিশ্বগুরুর জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং এই জন্য যে একটা পৃথিবীতে নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, রাশিয়া, ভারত, এরা তো কাছাকাছি রয়েছেই, চীন একটা সময় তাদের কাছাকাছি আসছে, কারণ চীনের বাণিজ্যিক স্বার্থের জন্য। দেখলে আমেরিকা যখন আফগানিস্তানে এই বারগাম বিমানবন্দর নিয়ে ধমকি টমকি দিল, ইমিডিয়েট আফগানিস্তানের পাশে কিন্তু রাশিয়া, চীন, ইরান দাঁড়িয়ে গেল, ভারত অন প্রিন্সিপাল সাপোর্ট দিচ্ছে। এই যে যখন ব্যাপারটা ইন্ডিয়া যখন পৌঁছেছে, ইন্ডিয়া খুব ভালো করে জানে তো এতে সব থেকে বেশি গাত্রদাহ হবে আমেরিকার। তার জন্য ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম প্রান্তে এরকম ভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা চলবেই, নিরন্তর চলবে, এবং সেদিকে নজর রেখে যদি আমাদের ডিফেন্স বাজেট বাড়াতে হয়, সেটা বাস্তবতার দাবি। সেটাকে যারা অস্বীকার করবে তারা দেশ বিরোধী শত্রু, বা তাদের সরাসরি তাদের কোনো না কোনো হিডেন এজেন্ডা রয়েছে, যারা জর্জ সোরসের সঙ্গে কাজ করতে ভালোবাসে, বা ভারতকে যারা ছোট করে দেখতে চায় বা ভারতকে বিপন্ন করতে চায়, সেটা তাদের কাজ, ভারত সরকার তাদের কাজ করবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপাঞ্জন দা, অসংখ্য ধন্যবাদ। দীপাবলির শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন ডোনাল্ড ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক নিয়ে টানাপোড়েন এখনো মেটেনি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিও এখনো দিনের আলো দেখেনি। এর মধ্যে বুধবার ভোররাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এমনই দাবি করেছেন তিনি। একই সঙ্গে দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয়দের, তবে এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি নয়াদিল্লি। এদিন হোয়াইট হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দীপাবলি উদযাপন করেন ট্রাম্প। Extend our warmest wishes to the people of India. I just spoke to your Prime Minister today. We had a great conversation. We talk about trade. We talk about a lot of things, but mostly the world of trade. He's very interested in that. Although we did talk a little while ago about let's have no wars with Pakistan, and I think the fact that trade was involved, I was able to talk about that. And we have no war with Pakistan and India. That was a very, very good thing. But he's a great person, and he's become a great friend of mine over the years. চাপের মুখে মোদির সঙ্গে বন্ধুত্ব পাতাতে মরিয়া ট্রাম্প। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদিকে ফোন ট্রাম্প। দীপাবলির শুভেচ্ছা জানানোয় ট্রাম্পকে ধন্যবাদ মোদির। দুই দেশের গণতন্ত্র বিশ্বকে আলোকিত করুক, সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রী। দেখুন, উলুবেড়িয়ার খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা নজর রাখছি। আর এরই মধ্যে আরও একটা খবর, রাজ্যে আক্রান্ত হয়েছেন আরও একজন চিকিৎসক। বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনা, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশের এখনো পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি? দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। যে ঘটনা সামনে এসেছে, বোন এবং তার বন্ধু তারা দুজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা যাওয়ার পরই আচমকা তাদের উপরে কটূক্তি করা হয়, তাদেরকে মারধর করা হয়। এই অভিযোগ যখন তিনি তার দাদাকে জানান যে এরকম ঘটনা ঘটেছে, দাদা যান। দাদা হচ্ছেন কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তারপর তাকেও মারধর করা হয়, বেধড়কভাবে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ গাইঘাটা থানায় অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুতরফেই মারামারি হয়েছে এবং দুটো মারামারি কমপ্লেন হবে। যদিও এই পরিবার ছাড়া, অর্থাৎ ডাক্তারের পরিবার ছাড়া আর কেউ এখনো পর্যন্ত অভিযোগ করেনি। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুতরফে মারামারি হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে এরকম তথ্য কিন্তু আসেনি। শুভজিৎ, ধন্যবাদ। কালী পুজোর দিন আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে, বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, ওরা মনে হয় 12-13
বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তো বা। বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট, সকলে ড্রিঙ্কস করা অ্যান্ড কি করা আরও হয়তো হাই কিছু, আই ডোন্ট নো, ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল, ইফ টিচিং ছিল। দেন গায়ের মধ্যে ঢুকে এসে মানে টেনে দাঁড় করিয়ে মিসবিহেভিয়ার করার চেষ্টা চলে। হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি বললাম কেন, তোর কী হয়েছে? বললো শীঘ্রই চলে আয়। সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম। দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে একদল, ঘিরে ধরেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে, ঘিরে ধরেছে। এ তখন বললো যে এরা আমাকে মেরেছে একজনকে। আমি বললাম দাদা আপনি মারছেন কেন? দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। বাঁচাতেই গিয়ে তাকে তো বাঁচাতে পারলামই না, নিজে নিগৃহীত হলাম। দত্তপুকুরে মুখ বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কালী পুজোর আগের রাতে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ইটভাটা থেকে অচেতন অবস্থায় উদ্ধার নাবালিকা, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে তো বোঝেও না, তাকে লোভ দেখিয়েছে অন্য কিছু করে, তার উপর শারীরিক নির্যাতন, দৈহিক নির্যাতন এবং যা হওয়ার হয়েছে। এই ব্যাপারে আমরা মূলত এই যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি পশ্চিমবঙ্গে একেবারে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে, করোনা রোগের মতন ছড়িয়ে পড়েছে। শুধু থানা পারবে না, এই সামাজিক ব্যাধি দূর করতে গেলে একটা পলিটিক্যাল উইল দরকার। পশ্চিমবঙ্গের প্রশাসকের কোনো পলিটিক্যাল উইল নেই। মুখ্যমন্ত্রী 8টার সময় বেরোতে নিষেধ করছে। যে সাইকেলে করে মেয়েটিকে নিয়ে গেছিল, সেই সাইকেলটাকেও আমরা পাই। আমরা সেটা পরবর্তীকালে অ্যাকিউজকে প্রলং ইন্টারোগেশনে পড়ে সে সেটাকে অ্যাকসেপ্ট করে। আমরা ডিটেন করেছি, পুলিশ কমপ্লেন করার সাথে সাথে করেছে। আদারওয়াইজ এত দ্রুত, যেখানে মেয়েটি ওই রকম চ্যালেঞ্জ আছে, সেখানে এত দ্রুত তাকে আইডেন্টিফাই করা, অ্যাকিউজকে এবং অ্যারেস্ট করাটা সম্ভব হতো না যদি পুলিশ ডিলে করত। যে খবরের দিকে নজর রাখছিলাম আমরা, বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনা। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে গত রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই তরুণী। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে কটূক্তি করে, প্রতিবাদ করলে তাদের মারধর করে দুষ্কৃতীরা। বোন এবং তার বন্ধুকে বাঁচাতে গেলে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকেও মারধর করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, অনিকেত শুভজিৎ রয়েছে। অনিকেত, আমরা সাধারণ মানুষ, সারা জীবনে একবারও আপনাদের কাছে যায়নি এরকম নয়, কিন্তু দেখুন সেই চিকিৎসকরা উলুবেড়িয়াতে কর্মক্ষেত্রে তারা নিরাপত্তার অভাব বোধ করছে। শুধু তাই নয়, রাস্তাঘাটেও তার বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মার খেতে হচ্ছে এই রকম একজন চিকিৎসককে। অনিকেত, এবং কি করা উচিত এগুলো সাধারণ মানুষ থেকে রাজ্য প্রশাসন খুব ভালোভাবেই জানে, ফলে এই বা পুলিশ প্রশাসন খুব ভালোভাবেই জানে। আমি এই নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি যে কথাটা মনে করিয়ে দিতে চাইছি যে 2021 সাল থেকে আরজিকরের বুকে সন্দীপ ঘোষ সহ তার যে নানান অসামাজিক কাজকর্ম এইগুলো চলছিল, এইগুলো মেডিকেল ফিল্ডের সমস্ত জায়গা জুড়েই চলছিল, কিন্তু কেউই কোনো হেলদোল করতো না। স্বাস্থ্য ভবন থেকে বহু জায়গায় বহুবার জানানো হয়েছে, প্রশাসনকে সব জায়গায় জানানো হয়েছে, কিন্তু কোনোদিনই কেউ ব্যবস্থা নেই। তাহলে আজকে যখন উলুবেড়িয়াতে ঘটনা ঘটছে, দুর্গাপুরে ঘটনা ঘটছে, গাইঘাটাতে ঘটনা ঘটছে, এইগুলোতে যে প্রশাসনিক দিক থেকে যে হস্তক্ষেপ প্রয়োজন এবং একটা সরকারের দিক থেকে মেসেজ দেওয়া যে প্রয়োজন যে আমরা এই ধরনের মানুষগুলো, অসামাজিক কাজকর্মের মানুষগুলোর প্রতি যে কড়া পদক্ষেপ নেব, সেদিনও সন্দীপ ঘোষের এগেনস্টে যেমন নেয়নি, তার ফলে এই জনবিস্ফোরণ মানুষকে দেখতে হয়েছে, রাজ্যবাসীকে আন্দোলনে নামতে হয়েছে। ঠিক এই ধরনের ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে, একটা সুনির্দিষ্ট ক্লিয়ার মেসেজ যদি রাজ্যবাসীর কাছে না পৌঁছায়, না যায়, তাহলে পশ্চিমবাংলা ধীরে ধীরে একটা অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর হিসেবে তৈরি হবে আমি মনে করি। এবং পাশাপাশি যেটা মনে করি যে রাজ্য প্রশাসনের যে ফেলিওর, আমরা যে বারবার বলেছি যে আপনার পুলিশি ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা ফেলিওর করেছে, অভয় আন্দোলনে চোখের সামনে দেখিয়ে দিয়েছে, সেই সাক্ষ্যই বারবার বহন করবে। তাহলে প্রয়োজন শুধুমাত্র সদিচ্ছা যদি দেখানো যায়, তাহলে এই ধরনের কার্যকলাপে যা আশু প্রয়োজন, এগুলো আমরা বারবার আন্দোলনের সময় বলেছি, তাই এগুলো নিয়ে আর সাজেশন দিয়ে সময় নষ্ট করতে চাইছি না। তাহলে এই কর্তব্যগুলো যদি করা যায়,
তাহলে সত্যিকারের একটা সুন্দর সমাজের দিকে এগোতে পারি আমরা। তাহলে একটা ক্লিয়ার পরিষ্কার ধারণা যে অসামাজিক কাজে যারা লিপ্ত তাদের কাছে, শাসক দলের ছত্রছায়ায় যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দিক থেকে থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি আরো একবার উলুবেড়িয়ার দিকে নজর রাখবো, তার কারণ ইতিমধ্যে উলুবেড়িয়ার দিকে রওনা হয়ে গেছেন শুভেন্দু অধিকারী, আর খানিকক্ষণের মধ্যেই তিনি পৌঁছবেন সেখানে গিয়ে পুলিশ সুপারের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই তার উলুবেড়িয়া সফরকে কেন্দ্র করে তেতে উঠছে এলাকা। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী সুজয় রয়েছেন, একটু আগেও যিনি দেখাচ্ছিলেন পুলিশের নিরাপত্তার বন্দোবস্তের ছবিটা। সুজয়, এখন প্রায় 3টে বাজবো করছে, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একেবারে দেখো, আমি ছবিটা সরাসরি একবার দেখাতে বলবো আমার সহকর্মী সুদীপকে। যে সার্ভিস রোডটা জেলার পুলিশ সুপার হুগলি জেলা হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার সেই অফিসে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। দ্বিস্তরীয় ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছে। ব্যারিকেডের ওপারেও পুলিশ রয়েছে এবং এখনও রাস্তা ফুঁড়ে সেই ব্যারিকেডগুলোকে বসানো হচ্ছে যাতে শক্তপোক্ত হয়, যাতে বিজেপি কর্মী সমর্থকেরা এই ব্যারিকেড টপকে যেতে না পারেন। এইদিকে আমার ঠিক বাঁ দিকের ছবিটা দেখাতে বলবো। র্যাফ মোতায়েন করা হয়েছে, র্যাফ প্রস্তুত রাখা হয়েছে যাতে এখান থেকে যারা বিজেপি কর্মী সমর্থকরা আসবেন তারা যদি বল প্রয়োগ করে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাদের আটকানো যায়। বাঁ দিকের ছবিটা একটু যদি সম্ভব হয়, বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন। একদম ঠিক যেখানে ব্যারিকেড তার থেকে কিছুটা দূরেই বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত করা শুরু করেছেন। শুভেন্দু অধিকারী এই জায়গাতে প্রথমে আসবেন, এই সার্ভিস রোড ধরে প্রথমে এখানে আসবেন। কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই রাস্তা ধরে এই যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড ধরে হাওড়া গ্রামীণ জেলা পরিষদ যে সেই দফতরের দিকে যাবেন। যদিও পুলিশের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে যে বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো রকম ইন্টিমেশন অর্থাৎ জানানোই হয়নি এই কর্মসূচির ব্যাপারে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে পুলিশ সুপারের দফতরে যাবেন এই চিকিৎসককে হেনস্থার প্রতিবাদে, সেখানে তিনি ডেপুটেশন দেবেন বা তিনি অভিযোগ জানাবেন বা এখানে তিনি কোনো প্রতিবাদ কর্মসূচি করবেন, সে সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। অর্থাৎ কার্যত বলা চলে পুলিশের যদি সেই ভাষা ধরা হয় তাহলে বিজেপি কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি এখানে আসেন সেটাকে অবৈধ ঘোষণা করা হতে পারে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ফলে যদি কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকরা বল প্রয়োগ করে ঠিক ব্যারিকেডের অন্য প্রান্তে সেখানেও কিন্তু জল কামান প্রস্তুত করা হয়েছে। তার পাশাপাশি র্যাফ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, সব রকমের বন্দোবস্ত। আমরা সেই ছবি নজর রাখা সুজয়, পরবর্তীতে তোমার কাছ থেকে আরো লাইভ আপডেট নিতে থাকবো। তবে উলুবেড়িয়া যাওয়ার আগে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাই আপনাদের। জায়গায় যাওয়ার অধিকার। তৃণমূলের বড় নেতাদের সঙ্গে ওঠবোস রয়েছে শেখ বাবুলালের, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় মেয়েদের সম্মান হারিয়ে গেছে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু। নির্মল মাঝি তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, এই ব্যাপারে কিছু বলার কোনো ব্যাপার নেই। এবার বলার কি আছে, যেতেই পারেন। এখানে সবাই ঘুরতে পারে, সবাই প্রতিবাদ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তো এটা সম্ভব। এখানে হোক কোলাহল হয়, হোক কলরব হয়, আবার রাত জাগো, রাত দখল করো, ভোরের রাত দখল করো, সেটাও হয়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই সম্ভব হয়। অন্যান্য ইউপি বিহার হলে কি করে তো জানেন। তো তৃণমূলের লোক, শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চেলা। তৃণমূল মানেই ধর্ষক, চোর তো জানে সবাই, ধর্ষক তৃণমূল মানে ধর্ষক।